শুরু করে আজকে ক্লাস 4 নম্বর ক্লাস প্র্যাকটিসের লাস্ট ক্লাস। ঠিক আছে, এরপর আমরা পরিমিতিতে আসবো আবার। ওকে, চলো প্রথম প্রশ্ন। বলো, একটি সমান আয়তনের পাত্র, 1/2 অংশ 1/3 অংশ দুধ ছিল। প্রত্যেক পাত্রে বাকি জল দিয়ে ঢালা হলো। নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? মাইক্রোফোন অফ করো যার অন হয়ে আছে। ওকে, চলো অ্যান্সার আসছে না কেন? খুব ইজি অঙ্ক তো। সমান আয়তনের পাত্র আছে, তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করবে, নিচের যে দুটি আছে সেটাই লসাগুটাকে কি করবে, পাত্রের আয়তন ধরে নেবে। ঠিক আছে, তো 2 আর 3-এর লসাগু হচ্ছে 6, মানে এটাও ধরো 6 লিটার। প্রথম পাত্রে 6 লিটার ধরে, দ্বিতীয় পাত্রেও 6 লিটার ধরে, এইরকম ধরে ধরে নিলে খুব সহজ। এখন প্রথম পাত্রে দুধ আছে কত, হাফ। এখানে হাফ দুধ আছে মানে 3 লিটার দুধ আছে। তার মানে 3 লিটার দুধ থাকলে কি থাকবে, 3 লিটার জল থাকবে। আর দ্বিতীয় পাত্রে 3/1 দুধ আছে। 3/1 মানে 2 লিটার। তাহলে বাকি 4 লিটার জল। এটাই তো অনুপাত, 5:7। বুঝতে পারলে, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। চলো নেক্সট। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 6-7। প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ আর দ্বিতীয়টির বর্গ থেকে 42 বিয়োগ করলে প্রাপ্ত ফল সমান হয়। সংখ্যা দুটি কি কি হবে? এগুলো অপশন ধরে করলে সহজে হয়ে যায়। দেখো, আমরা অপশন ধরে করার চেষ্টা করছি। অবশ্যই আমরা সব থেকে ছোটোটা আগে দেখবো, ঠিক আছে, মানে 6-7টা আগে দেখবো। এখানে বলেছি কি, দুটি সংখ্যার বর্গের সঙ্গে, প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ, তো প্রথমটি হচ্ছে 6, বর্গ করলে 36, 10 যোগ করলে হবে 46। আর দ্বিতীয়টির বর্গ করলে হচ্ছে 49, সেখান থেকে 42 বিয়োগ করলে বলছে একই হবে, কিন্তু হচ্ছে না, তো বাদ দিয়ে দাও। চলো অপশন সি নিয়ে আসি। প্রথমটির বর্গ মানে 144, তার সঙ্গে 10 যোগ করে দাও, মানে হচ্ছে 154। দ্বিতীয়টির বর্গ মানে 14-র বর্গ কত হবে, 196, সেখান থেকে 46 বিয়োগ করে 42 বিয়োগ করে দাও, তাহলে হচ্ছে 154। এটা ঠিক আছে, অপশান সি। তো অপশান সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এছাড়া তুমি নর্মালি করতে পারো। নর্মালি কি হবে, একটা 6x আর একটা হচ্ছে 7x। প্রথমটার বর্গ +10 আর দ্বিতীয়টার বর্গ -42, এই দুটি সমান। ঠিক আছে, তাহলে এটা যদি আমি করি, 6x এর হোল স্কোয়ার করি, তাহলে আমরা পাবো 36x² +10। আর এটা করলে আমরা পাই 49x² -42। 49 এদিকে নিয়ে এসো, বিয়োগ হয়ে যাবে, 36 বাদ দিয়ে দাও, তাহলে হবে 13x²। +10 এদিকে গেলে মাইনাস হয়, তো -52। আচ্ছা, এদিকে মাইনাস থাকবে, হ্যাঁ, 49 এদিকে আসলে মাইনাস হয়। এটার সঙ্গে এটা কাটলে আমরা 4 পাচ্ছি, তো x² যদি 4 হয়, x এর ভ্যালু 2। x এর ভ্যালু 2, প্রথমটা 6x ধরেছিলাম, মানে 6×2 = 12, আর দ্বিতীয়টা 7x, তো 7×2 = 14। এই দুটি হবে অ্যান্সার। ঠিক আছে, অপশন সি। কারো বুঝতে কোনো অসুবিধা? নেক্সট, 76 টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ যা পায় বি তার থেকে 7 টাকা বেশি পায়, সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়। বলো তাদের টাকার অনুপাত কত হবে? আজ ক্লার্কশিপের কোশ্চেন দেখছিলাম, খুব সহজ অঙ্ক দিয়েছে। বলো অ্যান্সার খোঁজো।
এত সময় লাগছে কেন তোমাদের? স্যার বি। বি। আচ্ছা, এখানে কি বলছে? সি থেকে শুরু করব। সি ধরো এক্স টাকা, তাহলে বি তার থেকে 6 টাকা বেশি পাবে, মানে এক্স প্লাস 6। আর এ, বি যা পায় এ তার থেকে 7 টাকা বেশি পায়, মানে এ পাবে এক্স প্লাস 6-এর থেকে আরো 7 বাড়িয়ে দাও, তার মানে 13। এই তিনটির যোগ ফলেই তো 76 টাকা, তাই না? তো এই তিনটি যোগ করলে আমরা 3টে এক্স পাবো, আর 6 আর 13 যোগ করলে 19 পাবো। এই তিনটি যোগফল হচ্ছে এটা, এটাই হচ্ছে 76। তাহলে আমরা 3x সমান কি পাবো? 19। এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, মানে হবে 57। তো এক্স এর ভ্যালু হবে 19। তাহলে এক্স এর ভ্যালু 19, তো এটা হবে 19। 19কে আর কাটা যায় না, তার মানে শেষে 19 যেটা আছে সেটাই আমাদের অ্যান্সার হবে। এটা হবে 19 প্লাস 6, 19 প্লাস 6 মানে 25। এটা 19 প্লাস 13, 19 প্লাস 13 মানে হচ্ছে 32। এই হচ্ছে তিনজনের অনুপাত। এইটা বের করতে তোমাদের 5 মিনিট লাগে? কি যে করো! চলো নেক্সট। ছাত্রছাত্রী অনুপাত 4-5। 100 জন ছাত্রী পরিত্যাগ করলে হয় 6-7। ছাত্র সংখ্যা কত? ছাত্র চেয়েছে। ছি 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 ছি। আমি বুঝতে পারছি তোমরা ক্লাস করছো, ঠিক আছে, কিন্তু ক্লাসের আমার কথার দিকে তোমাদের ধ্যান কম থাকে। দেখো, এই ধরনের অঙ্ক কি করবে? এই ধরনের অঙ্ক সিম্পলি ট্রিক্স দিয়ে করবে। 4-5 আছে, হয়েছে 6-7। ব্যাপার হচ্ছে 100 জন ছাত্রী পরিত্যাগ করেছে, তো ছাত্রী হচ্ছে 5, হয়ে গেল 7। আর ছাত্র ছিল 4, হয়ে গেল 6। এখানে বোঝো তো, ছাত্র তো পরিত্যাগ করেনি, ছাত্র যা ছিল তাই আছে, হ্যাঁ কি না? তো ছাত্রকে সেম করো। ছাত্র এখানে 4 আছে, এখানে 6 আছে, মানে 12 হচ্ছে লসাগু। তার মানে এটার সঙ্গে 3 গুণ করলে 12 হয়, আর এটার সঙ্গে 2 গুণ করলে 12 হয়। বাস, 3 গুণ করলে কত হবে? 12 আর 15 পাবো। আর 2 গুণ করলে আমরা পাবো 12 আর 14। তাহলে খেয়াল করো, 12 ছাত্র ছিল, 12ই ছাত্র রয়েছে। 15 থেকে 1 কমে গেল, কেন? কারণ 100 জন পালিয়েছে। তাহলে 1 ইউনিট মানেই হচ্ছে 100 জন। 15 থেকে 14 হলো 1 ইউনিট। এই 1 ইউনিট হচ্ছে 100 জন। আমাকে ছাত্র বলেছে, ছাত্র হচ্ছে 12 ইউনিট, তার মানে 1200। অ্যান্সার হবে অপশন ডি। 1200। এগুলো মুখে মুখে, মানে এই প্রথম স্টেপটা তো মুখে মুখে হয়, আমি লিখে করছি। লিখে করার তো দরকার নেই, এখানটায় 4 আর এখানটায় 6, মানে উপরটাকে 3 দিয়ে গুণ, নিচেরটাকে 2 দিয়ে গুণ, 12 পেয়ে যাব। ছাত্র যা ছিল তাই আছে, তো ছাত্র তো সেম থাকবে, অনুপাতেও সেম থাকা উচিত, অনুপাতে সেম আনতে হবে, বাস এইটুকুই কাজ। এর জন্য ভেবে মরছে এরা। একটি ঘড়িতে 5টা ঘন্টা বাজতে 3 সেকেন্ড লাগে, 6টা ঘন্টা বাজতে কত লাগবে? তিন গুণ না তিন স্যার? 3×3=4। এই যে 3 সেকেন্ড বলেছে, 3 সেকেন্ডকে ভাগ করতে হয় প্রথমে যত ঘন্টা বলবে 1 কম দিয়ে, আর গুণ করতে হয় দ্বিতীয়তে যত ঘন্টা বলবে তার 1 কম দিয়ে, বাস এইটুকুই কাজ। সময়টা, সময়টাকে ভাগ করতে হবে প্রথম যে সময় বলেছে তার থেকে 1 কম দিয়ে, আর গুণ করতে হবে দ্বিতীয় যে সময় বলেছে তার থেকে 1 কম দিয়ে, বাস। এটা হবে 15/4। তার মানে 3 পূর্ণ 3, 4 12, 3 পূর্ণ 3-4। অ্যান্সার হবে অপশন বি। সময় লাগায় এরা। 3টার সময় 3টে ঘন্টা পড়তে 3 সেকেন্ড লাগে, 9টার সময় 9টা ঘন্টা পড়তে কত লাগবে? এই যে 3 সেকেন্ড বলেছে, 3কে ভাগ করব 1টি ঘন্টা কম দিয়ে, মানে 2 দিয়ে, আর গুণ করব 1টি ঘন্টা কম দিয়ে, মানে 8 দিয়ে, তার মানেই হবে 12 সেকেন্ড। এই জিনিস তো, এই জিনিস আবিষ্কার করতে পারছো না? এই জিনিস তো সহজ, এমন নয় যে বলছি যে কঠিন জিনিস, খুবই সহজ জিনিস, কিন্তু তবুও তোমাকে সময় তো বাঁচাতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, কম নিতে হবে সাবজেক্ট। নেক্সট। অশোক 25,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। 3 মাস পরে 30,000 টাকা মূলধন নিয়ে বিনোদ তার সঙ্গে যোগ দেয়। বছরের শেষে 19,000 টাকা লাভ। তো প্রথমে বলে দিই, মূলধনে একই পরিমাণ জিরো আছে,
একই পরিমাণ জিরো কেটে দাও, তিনটি করে জিরো কেটে দাও। এরপরেও যদি কাটা যায় তো মনে মনে কেটে দাও, এটা 5 দিয়ে কাটা যায় 5 থাকবে, এটা 5 দিয়ে কাটা যায় 6 থাকবে, বাস আর কাটা যাচ্ছে না। তো মূলধন হবে অশোকের 5 আর বিনোদের হবে 6। বুঝতে পারছো? কারণ 25,000 30,000 দিয়ে করলে তো একটু টাইম লাগবে, ওটা তুমি মনে মনে করবে। 25,000 30,000কে 5,000 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ কি না? দুটিকেই 5,000 দিয়ে ভাগ করা যায়। এটা 5,000 দিয়ে ভাগ করলে 5, এটা 5,000 দিয়ে ভাগ করলে 6। এটা মুখে মুখে মানে মনে মনে করে নেবে। এবার কি না, একটা অশোক আছে যার মূলধন 5 আর একটা বিনোদ আছে যার মূলধন হচ্ছে 6। অশোকেরটা 12 মাস কেটেছে, 12 দিয়ে গুণ, আর বিনোদেরটা 3 মাস পরে মানে প্রথম 3 মাস খাটেনি মানে 9 মাস কেটেছে, 9 দিয়ে গুণ। বাস কাটাকাটি করো, এটা 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 2 হয়, সরি 3 দিয়ে কাট, আচ্ছা 6 দিয়ে কেটে দাও, 6 দিয়ে 12 কাটলে 2, আর তো নেই, তাহলে 10:9, টোটাল 19,000। তাহলে 9 যে সে পাবে 9,000, আর যে 10 সে পাবে 10,000। এই তো ব্যাপার, তাই না? অশোক চেয়েছে মানে 10,000 হবে উত্তর। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। নেক্সট, তিনটি সংখ্যার গড় 30, আরো একটি সংখ্যা যুক্ত হলে গড় 40 হয়। নতুন সংখ্যাটি কত? 70। ওকে, এখানে একটু জিনিস মনে রাখো যে নতুন সংখ্যা যোগ হলে গড় বাড়ছে মানে নতুন সংখ্যা বেশি হবে। কত থেকে? 30-এর থেকে বেশি। আমি ধরে নেব নতুন সংখ্যাটা 30, তাহলে গড় 30 থাকবে, কিন্তু এখানে গড় বাড়ছে তো বাড়িয়ে দাও। কত করে বাড়ছে গড়? 10 করে। কতজন? 4 জন। প্রথমে 3 জন ছিল, একজন যোগ দিয়েছে, মোট 4 জন, মানে 40 বেশি হবে। তো 40 যোগ করে দাও, 70। অ্যান্সার হবে অপশন সি। 30 নিয়ে যদি আসে সে, মানে যে সংখ্যাটা সে সংখ্যাটা যদি 30 হয় তাহলে গড় চেঞ্জ হবে না, 30ই থাকবে। কিন্তু গড় তো বাড়ছে, তার মানে সংখ্যাটি বেশি বড়। কত না 40 বেশি, তো 40 যোগ করে দাও। বলো উত্তর কি হবে? বলো উত্তর কি হবে? আচ্ছা, না বলবে তো আমি এখানে দাঁড়াবো। চলো, যতক্ষণ না বলছো ততক্ষণ আমি এগোচ্ছি না। স্যার এই খাতার মূল্যটা কি করবো স্যার? খাতার মূল্য কি করবে বলেছে? একটি বিক্রেতা 40টি বই ও খাতার গড় মূল্য দেওয়া আছে। বই ও খাতার গড় মূল্য দেওয়া আছে 60 আর 14। তো বইয়ের সংখ্যা কত? এখানে 40টি বই খাতা, 40টি বই খাতার মূল্য মানে টোটাল গড় দেওয়া আছে, আলাদা আলাদা গড় দেওয়া আছে। তো এগুলোর ক্ষেত্রে আমরা কি করি? আমরা 60 আর 14, এটা হচ্ছে অ্যালিগেশন মেথডে করি, আর মাঝে হবে 31.25। বাস কোনাকুনি বিয়োগ করলেই তো হয়ে যায়। 31 বাদ দিলে 29, তার মানে এটা হবে 28.75। আর এখানে 14 বিয়োগ করলে কত হচ্ছে? 31 থেকে 21 4 17, 17.25। ঠিক করলাম? চলো অনুপাতে দেখো, দশমিক এটার দুটির আগে আছে, এটাও দুটির আগে আছে, উঠে যাবে। 5 দিয়ে কেটে দাও, 5 3 15, 2 5 4 20, 5 5 25। এটা 5 5 25, 3 5 7 35, 2 5 5 25।
আবার 5 দিয়ে কাটো, 5 6 30, 5 9 45, 5 1 5, 5 1 5, 5 2 25, 5 5 25। ওকে, এটা 3 দিয়ে কাটলে আমরা পাই 23 দিয়ে কাটো, 23 দিয়ে কাটলে 3, এটা 23 দিয়ে কাটলে 5, তো 3:5 এটাই হচ্ছে অনুপাত, মানে 3 ভাগ বই আর 5 ভাগ খাতা। তাহলে মোট হচ্ছে 8 ভাগ, 8 ভাগের মধ্যে বই হচ্ছে 3 ভাগ, তাহলে 40টির মধ্যে কত? তার মানে হবে 15টি। অ্যান্সার হবে অপশন সি। নেক্সট, 6টি বিষয়ের প্রাপ্ত গড় 88, পরে দেখা গেল 68 বদলে 86 লেখা হয়েছে, আসল গড় কত? বেশি লেখা হয়েছে মানে গড় বেশি, 68 বদলে 86 লেখা হয়েছে, তবেই তো গড় 88 পেয়েছি, তার মানে গড়ও বেশি লেখা আছে, গড় কম হবে, আসলটা কম হবে মানে মাইনাস। কত কম হবে? দেখো এখানে কত বেশি লেখা হয়েছে, 68 থেকে 86, কত বেশি লেখা হয়েছে? 18, তাই না? 18 বেশি লেখা হয়েছে, মানে গড়ে কত বেশি লেখা হয়েছে? 6টি বিষয়ে গড়ে কত বেশি লেখা হয়েছে? 3 করে। 6টি বিষয়ে 3 3 করে বেশি লেখা আছে, মানে গড়ে 3 বেশি লেখা আছে, সেই 3টা বিয়োগ করে দাও, তাহলে নতুন গড় হবে 85। অ্যান্সার হবে অপশন বি। বলো বুঝতে পারছো হ্যাঁ কি না বলো? স্যার আগেরটা থেকে একটু। ঠিক আছে। 5 বছর আগে 4জন বালকের গড় বয়স 9 বছর, একজন বালককে যুক্ত করা হলে বর্তমানে তাদের গড় বয়স হয় 15 বছর, নতুন বালকের বর্তমান বয়স কত? বলো। 19 বছর। বাহ, দিনের সঠিক উত্তর করেছ। চলো, ব্যাপার হচ্ছে 5 বছর আগে 4 জনের গড় যদি 9 হয়, তাহলে 4 জনের বর্তমানে গড় কত হবে? 5 যোগ হয়ে যাবে, মানে 5 বছর আগে আর 5 বছর পরে, 5 বছর পরে তো বর্তমান, তো 5 বছর কি শুধু একজনের বাড়বে? না, সবারই 5 বছর 5 বছর 5 বছর করে বাড়বে। তো সবার যদি 5 বছর বাড়ে মানে গড়ে 5 বছর বেড়ে যাবে, তাহলে 9 গড় ছিল, এখন গড় হবে 14 বছর। 14 বছর এখন নতুন গড়, হ্যাঁ কি না? 4 জনের। এবার আর একজন যদি যুক্ত হয় তো গড় 1 বেড়ে যাচ্ছে, তা আমি ধরে নেব যে নতুন আসছে তার বয়স 14, তাহলে গড় বাড়তো না, কিন্তু গড় বাড়ছে কত? 1 করে, এখন 15 গড়, তাহলে 1 করে যদি গড় বেড়ে যায়, মোট 5 জন এখন, তাহলে মোট 5 বছর বেড়ে যাবে। 5 বছর মানে যোগ করে দাও 5 বছর, যে নতুন তার বয়স হবে 19 বছর। বোঝা গেল? বা এরকম করতে পারো, 5 জনের গড় হচ্ছে 15, তার মানে টোটাল হবে 75, আর 4 জনের গড় হচ্ছে 14, কারণ 5 বছর আগে 9 ছিল কিন্তু এখন 14, সবার 5 বছর করে বাড়ছে মানে 14, তো এটা হবে 56। বিয়োগ করলে তুমি একজনের পেয়ে যাবে, যেজন নতুন। ওকে, 19 বছর। 3টি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টি দ্বিগুণ আর তৃতীয়টি 3 গুণ। সংখ্যা 3টির গড় বলেছে 49.5, প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত? এখানে প্রথম সংখ্যাটি রিলেটেড কার সঙ্গে? দ্বিতীয় সংখ্যার সঙ্গে, আবার তৃতীয় সংখ্যার সঙ্গে। তাহলে 3টি সংখ্যা নাও, যে এ বি সি, প্রথমটির দ্বিতীয়টির দ্বিগুণ আর তৃতীয়টির 3 গুণ, মানে এ এমন একটা সংখ্যা এ, সে দ্বিগুণও বটে 3 গুণও বটে, তার মানে 6 ধরবো, ঠিক আছে? তো 6x ধরলাম, তাহলে এটা কি? দ্বিতীয়টির দ্বিগুণ, তো বি এর দ্বিগুণ 6x, মানে বি হবে 3x, তবে তো দ্বিগুণ 6x। আর তৃতীয়টি 3 গুণ, তো তৃতীয়টি নিশ্চয়ই 2x, তবেই তো 3 গুণ হবে 6x। এই হচ্ছে 3টি সংখ্যা। তো 3টি সংখ্যার গড় বলেছে, যোগফল আমরা জানি। আচ্ছা, এই 3টির গড় কত হবে? এই 3টির গড় কত হবে? এই 3টি যোগ, 148.5। এই 3টির গড় কত হবে? 6x, 3x আর 5x। 49.5। আচ্ছা বেশ, এই টোটাল, এই 3টি যোগ করলে টোটাল কত হচ্ছে?
তিনটি যোগ করলে হচ্ছে 11x। 11x সমান কত? তো 49.5 ইন্টু 3 টোটাল হবে, 3 দিয়ে গুণ হয়ে যাবে, গড়ের সঙ্গে 3 গুণ করলে টোটাল। ওকে, তো আমরা যদি করি 11 দিয়ে এটা কেটে দিই তাহলে কি পাবো? 11×4=44, থাকছে কত? 5, দশমিক দিলে 5, তাহলে x এর ভ্যালু হচ্ছে 12, 13.5। ঠিক আছে, আমাকে বলেছে প্রথম আর শেষটার পার্থক্য, প্রথম আর তৃতীয়। তো প্রথম আর তৃতীয়র পার্থক্য হচ্ছে 4x, তো 4x এর মান বের করব। x এর মান যদি হয় 13.5, তো 4x এর মান 13, 13×4 52 আর 2 54, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন ডি। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ক্লার্কশিপ পরীক্ষা কার কার ছিল আজ? আমার ছিল কালকে একদম কেমন হয়েছে পরীক্ষা? হয়েছে ঠিকঠাক। জিকে অঙ্ক, ইংলিশটা তো অতটা ভালো না, ইংলিশটা যে ভালো হবে তারই খুব ভালো হবে। ও, তাছাড়া বাকি সবগুলো খুবই সহজ, স্যার সোজা ছিল না? হ্যাঁ, জিকে ঠিকই ছিল, একটু কারেন্ট অ্যাফেয়ার্স দুইটা দিয়েছিল 8-10টা, আর অঙ্ক সব পাটিগণিতেরই দিয়েছে। পাটিগণিতের থেকেই সব দিয়েছে এবং সহজই দিয়েছে। হ্যাঁ, সময় নিয়ে করলে হবে। হুম। হ্যাঁ প্রীতম বলো। স্যার মানে 3 গুণ করলেন কেন? আরে বাবা, তিনজনের গড় বলেছে 49.5, তো টোটাল কত হবে? স্যার ওখানে তো এক্স এর মান 4.5 বেরোলো না, তো 3 গুণ করলেন কেন ওটা বুঝলাম না। কই 3 গুণ করলাম আমি? সমস্যাটা বের করে সেই 49.5 ইন্টু 3 গুণ। প্রীতম কোন জায়গায় বলছো তুমি? স্যার ওই যে 11x ইকুয়াল 11x 49.5 টা যে কি? করছেন। 11x টা তো তিনজনের টোটাল, হ্যাঁ কি না? 6x, 3x আর 2x। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি স্যার, ওই গড়টাকে এদিকে গুণ করছেন, ঠিক আছে। হুম, চলো নেক্সট। পিতা ও মাতার বয়সের গড় 45, কন্যার বয়স যোগ করা হলে তিনজনের গড় হয় 35, কন্যার বয়স কত? দেখো সিম্পলি ব্যাপারটা বোঝো। এই যে আমি ধরে নেব যে কন্যার বয়সও 45, পিতামাতার 45, তো কন্যারও 45, তাহলে গড় চেঞ্জ হবে না, কিন্তু এখানে গড় চেঞ্জ হচ্ছে, 15 বছর। গড় কমে যাচ্ছে, তো আমি মাইনাস দেব। কত কম হবে না? 10 করে গড় যদি কমে যায় তো তিনজনের মোট 10 করে 30 কমে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই মেয়ের বয়স 30 কম হবে, তার মানে 15 বছর। এই তো সিম্পল জিনিস। চলো নেক্সট। 8 জন লোকের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়। নতুন ব্যক্তির বয়স কত? ছত্রিশ, বাহ। আমি ধরে নেবো যে 20 বছরের একজন পালিয়েছে, তো 20 বছরেরই একজন এসছে, তাহলে গড় চেঞ্জ হবে না, কিন্তু এখানে গড় চেঞ্জ হচ্ছে, গড় বেড়ে যাচ্ছে। বেড়ে গেল তার মানে নতুন যে আসছে সে বেশি নিয়ে আসছে, তার বয়স বেশি, বেশি মানে যোগ হবে। এবার কতজন? 8 জনই থাকবে, একজনের পরিবর্তে আরেকজন এসছে মানে 8 জনই আছে। এই 8 জনের 2 বছর করে বাড়ছে, মানে 16 বছর বেড়ে যাচ্ছে টোটাল, তাহলে 16 বছর বাড়িয়ে দাও, টোটাল হবে 36 বছর, যে নতুন সে 36 বছর। অ্যান্সার হবে অপশন বি। একটি দ্রব্য 3 জন ব্যবসায়ীর মধ্যে দিয়ে হস্তান্তরিত হলো এবং প্রত্যেকে ক্রয় মূল্যের উপর 25% লাভ করলো। যদি শেষ ব্যবসায়ী জিনিসটি 250 টাকায় বিক্রি করে, তাহলে প্রথম ব্যবসায়ী জিনিসটি কত দিয়ে কিনেছিল? দেখো এই ধরনের অঙ্কে যদি এক লাইনে করতে চাও তাহলে প্রথমে মনে মনে ভাবতে হবে এই যে 250 টাকায় বিক্রি করছে এটা শেষে, তাহলে প্রথমে দাম কম ছিল না বেশি ছিল? তো প্রথমে দাম কম ছিল, তাই না?
লাভ করে করে 250 টাকা হয়েছে লাস্ট অবধি। এবার 25% মানে 125%। 25% লাভ মানে 125%-এ বিক্রি। এর অপোজিটে সবসময় 100% থাকে। এবার বোঝো, যদি এক লাইনে করতে চাও তাহলে অঙ্ক আমরা এইভাবে লিখবো যে 250 ইন্টু 3 জন আছে, তো 3 জনের এভাবে দেবো। এবার 100 আছে আর 125 আছে। এবার বলো তো কোনটা উপরে থাকবে আর কোনটা নিচে থাকবে? স্যার 100 উপরে যাবে, 125 নিচে আসবে। একদম 100, কমটা উপরে যাবে, বেশিটা নিচে আসবে। কেন? কারণ যেটা আমি বের করছি সেটা ভ্যালু কম, তো কমটা উপরে যাবে। 3 বার হবে এটা। 3 জনই তো 25% লাভ করেছে, মানে 3 জনেই 125-এ বিক্রি করেছে। এটা বাস, এইটুকু কাজ করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। 125-এর সঙ্গে এটা কেটে দাও 2, 25 দিয়ে কাটলে 5, এটা 25 দিয়ে সরি 25 দিয়ে কাটলে এটা 4, 4 এটা 5, এটা 25 দিয়ে কাটলে 4, এটা 25 দিয়ে কাটলে 5, এই 5 আর 5 25, 25 দিয়ে 100 কাটলেও 4, তো 3টি 4 মানে 64। ঠিক করলাম তো? 64 2 হ্যাঁ স্যার, হচ্ছে ঠিক আছে। 128। এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে? দিনেশ ঠিক করেছো। স্যার নরমাল নিয়মটা একটু বলে দিবেন। কি বলছো? 36টা বাজে একটু নরমাল নিয়মটা একটু বলে দিবেন। নর্মাল নিয়ম, নর্মাল নিয়ম হচ্ছে ধরবো যে এক্স টাকায় সে প্রথমে করেছে, ঠিক আছে, প্রথম ব্যবসায়ী এক্স টাকায় কিনেছিল, এর প্রথম ব্যবসায়ী বিক্রি করছে কত? 125%-এ বিক্রি করবে, 25% লাভ করেছে তার মানে। ঠিক আছে, এটা হলো প্রথম ব্যবসায়ী, এটা বিক্রি করেছে বিকে। এর বি এই টাকায় কিনে বিও তো আবার 25% লাভ করেছে, মানে বি বিক্রি করেছে 125%-এ। এটা বি বিক্রি করেছে, সি কিনেছে, তার মানে সি এই টাকাতে কিনেছে, তো সি যখন বিক্রি করবে সি এতেও আবার 125%-এ বিক্রি করবে, দিয়ে শেষ পর্যন্ত এইটা সি বিক্রি করলো। আচ্ছা, এই মূল্যটা দেওয়াই আছে কত? 250, তাই না? তাহলে এক্স এর মান কি হবে? 250 আছে। দেখো নিচে 3টি 100 আছে, যদি সমানের এ পাশে আনি আমি, তো কি হবে? উপরে গুণ হয়ে যাবে 3টি 100, আর নিচে কি আসবে? উপরে যে 3টি 125 আছে সেটা নিচে আসবে এ পাশে আসলে। বাস কাটাকাটি করো, 128, এটা হবে অ্যান্সার, অপশন এ। আর এক লাইনে করতে গেলে এগুলো উল্টে যায় প্রথমেই। চলো নেক্সট। একটি ন্যায্য মূল্যের দোকানদার দ্রব্যের উপর 10% লাভ করে, চুরি হয়ে যাওয়ার জন্য তিনি 20% দ্রব্য হারান, তার শতকরা ক্ষতির পরিমাণ কত? 10% লাভ করে 20% হারান, কত ক্ষতি হবে? ওকে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে সবসময় ধরতে হয় 100 × 100। ঠিক আছে, প্রথম যে দামটা সেটা সবসময় ধরতে হয় 100 × 100। দ্বিতীয়ত কি হবে? যদি 10% লাভ করে তাহলে 110, 20% যদি হারিয়ে যায় তাহলে 80, 100 থেকে কমে যাবে, 100 থেকে যত 100 থেকে কমে যাবে। করতে হয় কি? এটা দুটি শূন্য আর এখানে দুটি শূন্য কেটে দাও, 100। এদিকে সবসময় 100 রাখবে, কেন? শতকরা চেয়েছে তাই, শতকরা চেয়েছে তো 100 রেখে দিলাম। এদিকে 11 8 88, 11 8 88, তাহলে 100 টাকা যদি দাম আগে ছিল, এখন হচ্ছে 88 টাকা, মানে 12 টাকা লস। আর 100-তে 12 টাকা মানে 12% লস। সহজ। অনেকে এই নিয়মটা অ্যাপ্লাই করে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100%। এক্স এর মান হচ্ছে 10% লাভ, মানে +10, তারপর ওয়াই এর মান হচ্ছে 20% ক্ষতি, তো -20। একটা প্লাস একটা যদি মাইনাস হয়, তৃতীয়টা মাইনাস হয়ে যায়। উপরে 10 আর 20 গুণ হবে, আর নিচে 100। এখান থেকে আমরা পাবো -10, মাইনাস এখান থেকে আমরা পাবো 2, তার মানে হবে -12। 12 ক্ষতি, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এক ব্যক্তি 650 টাকায় দুটি ঘড়ি কিনলো। প্রথম ঘড়িটি 20% লাভে আর দ্বিতীয়টি 25% ক্ষতিতে বিক্রি করলো, এবং উভয় ক্ষেত্রে সমান বিক্রয় মূল্য পেল। সমান বিক্রয় মূল্য পেল। প্রথম ঘড়ির ক্রয় মূল্য কত? চলো শর্টকাট ট্রিক্স শেখাই।
ট্রিক্স দিয়ে করেছো? চলো শর্টকাটে শেখে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দুটি ঘড়ি, প্রথম ঘড়ি আর দ্বিতীয় ঘড়ির যে অনুপাত হবে সবসময় মনে রেখো। প্রথম ঘড়িতে কি হয়েছে, 20% লাভ, 20% লাভ মানে 120, আর দ্বিতীয় ঘড়িতে 25% ক্ষতি, 25% ক্ষতি মানে 75, তাই তো? তো প্রথমটা 120 সেটা দ্বিতীয়তে লিখবে, আর দ্বিতীয়টা 75 সেটা প্রথমে লিখবে, বাস এই হচ্ছে অনুপাত। 15/5 15/8, এই হচ্ছে তাদের অনুপাত। প্রথম ঘড়িটি ক্রয় মূল্য দেখো, টোটাল 13 ভাগ, 13 ভাগের মধ্যে প্রথমটা 5, তাহলে 650-এর মধ্যে কত? 13×5 65, 50, 50×5 হচ্ছে 250, এটা হবে প্রথমটির অ্যান্সার। দ্বিতীয় ঘড়ি বললে 8 বের করতাম, 13 ভাগের মধ্যে 8 ভাগ, তাহলে 650-এর মধ্যে কত? কাটলে হচ্ছে কত? 50, 50×5 হচ্ছে 400, দ্বিতীয়টা হচ্ছে 400। বোঝা গেল? আচ্ছা, বুঝতে না পারলে আমি একটু ডিটেলসে বলি। ট্রিক্স তো বুঝলে, কিন্তু অঙ্কটি নর্মালি বোঝো তাহলে বুঝতে পারবে। আচ্ছা দেখো, প্রথম ঘড়িটি 20% লাভে বিক্রি করে, ধরো প্রথম ঘড়ি হচ্ছে এক্স দামে কিনেছি আমি, 20% লাভে বিক্রি করছি, তার মানে বিক্রি করেছি 120%-এ, তো 120/100 এইটাতে বিক্রি করেছি। আচ্ছা, দ্বিতীয় ঘড়িটি ধরে নাও ওয়াই টাকাতে আমার দাম, 25% ক্ষতিতে বিক্রি করেছি, 25% ক্ষতি মানে 75-তে বিক্রি করেছি, তাই তো? এটা বিক্রি করেছি, তাহলে এটাও বিক্রি করেছি, এটাও বিক্রি করেছি, দুটিরই বিক্রয় মূল্য সমান বলেছে, মানে এই দুটি সমান, তো নিচের 100 এদিকে 100 কাটবে। এখন আমরা করব কি, এক্স অনুপাত ওয়াই, মানে প্রথম দাম অনুপাত দ্বিতীয় দাম করব। দেখো কোণে গুণ হয়, তো এক্স এর সঙ্গে 75, ওয়াই এর সঙ্গে 75 গুণ হয়ে আছে, সেটা উপরে যাবে, আর এক্স এর সঙ্গে 120 গুণ হয়ে আছে, সেটা এদিকে আসলে 100 নিচে আসবে। তাহলে এক্স অনুপাত ওয়াই আমরা পাবো 75/120। দেখো কি হলো, এক্স যেটা সেটা হচ্ছে 75, এক্স তো এই 75টা হচ্ছে, তাই না? মানে ওয়াইয়ের যেটা সেটা এক্স হচ্ছে, এক্স এর ভ্যালু 75, আর এক্স এ যেটা 120 সেটা ওয়াইয়ের ভ্যালু আসছে 120, ওয়াইয়ের ভ্যালুটা 120 আসছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো উল্টে যাচ্ছে, তাই না? স্যার উল্টে যাচ্ছে, তো এটা হবে 5:8, 5 ভাগ প্রথমটা আর 8 ভাগ দ্বিতীয়টা, মোট 13 ভাগ। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ট্রিক্স ব্যবহার করবে, ইজিলি অ্যান্সার পেয়ে যাবে সহজ ভাষায়। ঠিক আছে, হ্যাঁ স্যার। চলো এটা কালকে একটা ভিডিও দিতে হবে ইউটিউবে। চলো নেক্সট, 1290 টাকাকে এবিসি এমনভাবে ভাগ করা হলো যে এর অংশ বি এর অংশের 1.5 গুণ এবং বি এর অংশ সি এর অংশের 1/3 গুণ, তাহলে সি এর অংশের পরিমাণ কত? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এটা ভাঙতে হয়, এটা ভাঙলে আমরা 3/2 পাবো, আর এটা ভাঙলে আমরা পাবো 7/4, তাই না? হ্যাঁ স্যার, 2 ইত্যাদি। এমন একটা সংখ্যা যাকে 4 ভাগ করা যায়, আর এমন একটা সংখ্যা যাকে 2 ভাগ করা যায়। ওকে, দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা খুব সহজ নিয়ম বা সহজভাবে বের হবে বলে আমার মনে হয়, সেটা হচ্ছে সি এর অংশের এত গুণ হচ্ছে বি, তাহলে সি এমন ধরবো যাকে 4 দিয়ে ভাগ করা যায়, আর এদিকে 2 মানে 8 ধরলে সব থেকে বেশি সুবিধা, নিচে আর 2 আর 4 আছে। তো ধরে নাও যে সি হচ্ছে 8x, তাহলে বি কত হবে? এই যে সি যেটা আছে তার 7/4 ভাগ, 7/4 ভাগ মানে কত হবে? 14x হবে, তার মানে বি হবে 14x। এখন বি যেটা আছে এ কত হবে? এ হবে 3/2 গুণ, মানে বি যেটা রয়েছে 14x তার 3/2, তার মানে কত হবে? 21x। তাহলে এ হচ্ছে 21x, এই তিনটি যোগ করলে হচ্ছে এটা, তিনটি যোগ করলে কত হচ্ছে? 21 আর 14 35, 35 আর 8 মানে 43, 43x সমান সমান 1290, তাহলে x এর ভ্যালু হবে 1290 ডিভাইডেড বাই 43। আমাকে কি চেয়েছে? আমাকে চেয়েছে সি এর পরিমাণ কত, সি মানে তো 8x, তাহলে এদিকে 8 গুণ করে দাও, এদিকে 8 গুণ করে দাও, 8x এর মান পেয়ে যাবে। ঠিক আছে, দেখো 43 আর এটা কাটলে 3 মানে 30 হয়, তার মানে 8 3 24, সি এর ভ্যালু হবে 240, অপশন বি হচ্ছে উত্তর।
ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। যদি যদি কিছু কর্মী একটি কাজ 25 ঘন্টা করতে পারে তাহলে তার দ্বিগুণ পরিমাণ কাজ একই লোক কত ঘন্টায় করতে পারবে? প্রথম দলের 2জন লোক পরের দলের 3জন লোকের সমান কাজ করে। আমাকে দ্বিতীয় দলের লোক বের করতে হবে। ব্যাপারটা বোঝো। দেখো, প্রথম যে কিছু লোক আছে এখানে কাজ 25 ঘন্টা করতে পারে। এখন দেখো, কাজ হচ্ছে দ্বিগুণ, কাজ হচ্ছে দ্বিগুণ, ঠিক আছে? আর দ্বিগুণ যদি কাজ করতে হয়, যদি লোকগুলো সমানই কাজ করতো তাহলে দ্বিগুণ কাজ করতে 50 ঘন্টা লাগতো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার কখন, যখন প্রথম দলের লোকেই যদি কাজ করতো বা প্রথম দলের লোকের মতনই যদি তাদের কর্মক্ষমতা থাকতো তখন। কিন্তু এখানে বলা আছে 2জন লোক, প্রথম দলের 2জন লোক তৃতীয় দলের 3জন লোকের সমান, মানে এদের যদি 2 ভাগ সময় লাগে এদের লাগবে 3 ভাগ সময়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো এই 50 যদি 2 ভাগ হয় তাহলে 3 ভাগটা কত হবে? 75। 75। 50 যদি 2 ভাগ সময় হয় তাহলে 3 ভাগ হবে 75, 2 ভাগ 50 তাহলে 1 ভাগ 25, 1 ভাগ 25 হলে 3 ভাগ 75। মানে আমি এটা শর্টকাটে বললাম, ঠিক আছে? তুমি অনুপাতও আনতে পারো। স্যার এটা ঐকিক নিয়মে করলে কিরকম হবে, যে দুজন করে 50 ঘন্টায়, হুম। আর তারপর 3জনেরটা কি করে করব? আসবে না? আসবে না স্যার? না, 2জন করে 50 ঘন্টায়, তার মানে 3জন করবেই 50 ঘন্টায়, হ্যাঁ কি না? না স্যার, ওইভাবে না। আমি, হ্যাঁ হ্যাঁ, ওইটাই তুমি যেটা বলছো সেটাই আমি বলছি। দেখো, অঙ্কটিকে তুমি এভাবেও করতে পারো। ধরো প্রথমে 2জন লোক আছে, ঠিক আছে? 2জন লোক, হ্যাঁ কি না? তো 2জন লোক 25 ঘন্টায় করে, তার মানে দ্বিগুণ কাজ করবে 2জন লোকে 50 ঘন্টায়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার যদি আমি এই 2জনটাকে প্রথম দলে না নিয়ে দ্বিতীয় দলে নিই, দ্বিতীয় দলে নিলে 2জন থাকবে না, কজন হয়ে যাবে? 3জন হয়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে 3জন করে 50 ঘন্টায়, তাহলে একজন করবে কত ঘন্টায়? একজন করবে 50/50 × 3 ঘন্টায়, গুণ হয়ে যাবে অবশ্যই, লোক কমে গেলে সময় বেড়ে যায়। তাহলে 2জন করবে কত ঘন্টায়? 2জন করবে 50 × 3 ÷ 2। কেন 2জন করতে হবে? কারণ আগেও 2জন ছিল। প্রথমে যদি প্রথম দলের যদি 2জন থাকে দ্বিতীয় দলের তো 2জনকেই লাগবে, কারণ কিছু পরিমাণ কর্মী 25 ঘন্টায় করতে পারে, তাহলে দ্বিগুণ পরিমাণ কাজ কাজ একই লোক বলেছে। মানে প্রথম দলের যদি 2জন হয় তো দ্বিতীয় দলেরও 2জনই নিতে হবে, 3জন তো তুমি নিতে পারবে না, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। একই লোক বলেছে, মানে প্রথম দলের যদি 2জন নিয়েছি তো দ্বিতীয় দলের 2জন সেটা কত করে করবে সেটাই বলেছে। তো দ্বিতীয় দলের 3জন করে 50 ঘন্টায়, তাহলে 2জন করবে 75 ঘন্টায়। বুঝতে পেরেছ? হ্যাঁ কিনা বলে না? উল্টা দিকে করলে একই ব্যাপার, প্রথম দলে 2জন করতো 50 ঘন্টায়, তাহলে দ্বিতীয় দলে ওইখানে হিসেবে 3জন হিসেবে করলে ওই 75ই বেরোবে। হ্যাঁ, সেই তো বের হবে, তবেই তো সঠিক উত্তরে আসবে, নাহলে আসবে কি করে? 7জন লোক বা 10জন স্ত্রী লোক 10 দিনে 100 মিটার একটি দেওয়াল কাটতে পারে, তাহলে 14জন লোক এবং 20জন স্ত্রী লোক 600 মিটার একটি দেওয়াল কত দিনে কাটবে? যে কোনো একটা করে নাও। 10জন স্ত্রী লোক মানে তো 7জন লোক, তার মানে 20জন স্ত্রী লোককে বলতে পারি 14জন লোক। তাহলে 7জন লোক 10 দিনে 100 মিটার করে, 7জন 10 দিন 100 মিটার, তাহলে 600 মিটার কত দিন? লোক সংখ্যা কত? লোক সংখ্যা এখন 28 জন, 14জন লোক আর 14জন লোক 28 জন, ঠিক আছে?
10-এ জিজ্ঞাসা চিহ্ন আছে, 10 দেবো ইন্টু, দেখো 7 জন লোক 10 দিনে করে, তাহলে 28 জন লোক কম দিনে করতে পারবে, কমটা উপরে। 100 মিটার 10 দিন, তাহলে 600 মিটার বেশি লাগবে, বেশিটা উপরে। কাটাকাটি করে অ্যান্সার পেয়ে যাবে। 100 সঙ্গে এটা কাটলে 6, এটার সঙ্গে এটা কাটলে 4, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, 2-এর সঙ্গে 6 কাটলে 3, 15 দিনে। ক্লিয়ার? হ্যাঁ সহজ, এগুলো খুবই সোজা, এগুলো তো টাইম নষ্ট করার তো কোনো মানেই নেই, খুবই সোজা। শুধু এইটা দেখে নাও যে আমি কিভাবে করছি। এ একটি কাজ 4 ঘন্টায়, বিসি 3 ঘন্টায়, এসি 2 ঘন্টায়, সি এর একা কাজ করতে কত ঘন্টা লাগবে? দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক তোমাদেরকে করিয়েছিলাম, যেখানে দেখো এইভাবে যদি থাকে এ 4 ঘন্টায় আর এসি 2 ঘন্টায়, বলা নেই কি এসি 2 ঘন্টায় বলা আছে, এ 4 ঘন্টায় আর এসি 2 ঘন্টায়, তাহলে এ একা বলা আছে আর এসি একসঙ্গে বলা আছে, তাহলে সি পেয়ে যাবে। সি বের করার নিয়ম হচ্ছে এক্স ওয়াই উপরে গুণ, নিচে এক্স ওয়াই পার্থক্য, তাহলে 4 আর 2 উপরে গুণ হবে আর 4 আর 2 এর পার্থক্য 2 নিচে হবে, কাটলে পাবো 4 ঘন্টায়। সি করে 4। এখন দেখো সি যদি 4 ঘন্টায় করে, সি একা করতে কত সময়? সি 4 ঘন্টা, এটাই তো চেয়েছে, তাই অ্যান্সার হবে অপশন এ। বোঝা গেল? হ্যাঁ স্যার। যদি বলতো বি, তাহলে তোমাকে আর একটা করতে হতো, ঠিক আছে? বি যদি চাইতো তাহলে আমরা আর একটা করতাম, কি না সি 4 ঘন্টায় আর বিসি 3 ঘন্টায়। দেখো বিসি বলা আছে 3 ঘন্টায়, তাহলে বিসি একসঙ্গে বলা আছে, সি বলা আছে, তাহলে বি আমরা পেয়ে যাব একই নিয়মে 4 আর 3 উপরে গুণ আর 4 আর 3 এর পার্থক্য, তো বি হবে 12 ঘন্টায়। নেক্সট, এ বি এর অর্ধেক কাজ 6/1 সময় করে। ওকে দেখো, ধরে নাও এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হয়, ধরে নাও এ পুরো কাজটা, ধরে নাও 6/1, বলেছে তো 6x দিনে করে, তাহলে বলো বি, বি এর অর্ধেক কাজ, আচ্ছা এ বি এর অর্ধেক কাজ, সরি এটা বি হবে উপরে, উপরে বি হবে। ধরে নাও যে বি পুরো কাজটা 6 দিনে করে, 6x দিনে করে, তাহলে বলো এ, এ বলেছে বি এর অর্ধেক কাজ, বি এর অর্ধেক কাজ কত দিনে করবে? 6/1, মানে শুধু x দিনে। হ্যাঁ কি না? এই লাইন দুটি বুঝতে পারলে কিনা বলো? এটা বলুন তো। লেখায় আছে, কি বলবো? আমি ধরে নিয়েছি বি পুরো কাজটা 6x দিনে করে, আর এখানে উপরে প্রথম লাইনে লেখা আছে এ বি এর অর্ধেক কাজ 6/1 সময় করে, তাহলে এ অর্ধেক কাজ করে 6/1 মানে x দিনে। তাহলে বলো এ পুরো কাজটা, পুরো কাজটা কত দিনে করবে? 2x দিনে। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গিয়েছি, কি পেয়েছি? এ বি করে 6x দিনে পুরো কাজটা, আর এ করে পুরো কাজটা 2x দিনে। এই দুটি আমরা পেয়ে গেলাম, বাস এই দুটি পাওয়াই তো দরকার ছিল আমাদের, তাই না? এই দুটি পাওয়াই তো দরকার ছিল, বি করে 6x আর এ করে 2x, তো এর লসাগু হচ্ছে কত? 6x লসাগু, এটা হচ্ছে টোটাল কাজ ধরে নাও। এখন এ 6x, বি 6x দিনে 6x মানে একদিনে 1, আর এ করে 2x দিনে 6x মানে একদিনে করে 3, তাই না? 2x দিয়ে ভাগ, তাহলে দুজনে মিলে একদিনে করে 4, বলেছে একসাথে তারা 10 দিনে কাজটি সম্পন্ন করে। একদিনে যদি 4 করে তাহলে 10 দিনে কত করবে? 10 দিনে 40। তাহলে এই যে 6x কাজ ধরেছিলাম এটাই হচ্ছে 40 টোটাল কাজ, তার মানে 6x হচ্ছে 40। কার চেয়েছে? বি কত দিনে করবে? বি মানে 6x আর 6x মানে 40, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? শুধু একটু দিমাগ খাটাও। হ্যাঁ স্যার ক্লিয়ার।
চলো নেক্সট অ্যান্সার খোঁজো। থ্রি ইস টু ফোর, ওকে, 4:3 স্যার। 4:3 বলছে 20 জন মহিলা একটি কাজ 16 দিনে করতে পারে, আর 16 জন পুরুষ একই কাজ 15 দিনে করতে পারে। একজন পুরুষ ও একজন মহিলার কর্মক্ষমতার অনুপাত কত? দেখো প্রথমে পুরুষ চেয়েছে, তো 16 জন পুরুষ 15 দিন লাগে, তাহলে একজন পুরুষের কত দিন লাগবে? একজন পুরুষের লাগবে 16 ইন্টু 15, তাই না? 16 জন পুরুষ 15 দিন, তাহলে একজন পুরুষের তো অনেক বেশি সময় লাগবে, 16 ইন্টু 15। আর 20 জন মহিলা 16 দিন, তাহলে একজন মহিলা করবে 20 ইন্টু 16 দিনে, ঠিক আছে? তো এটা দিনে দিনে, এটা দিন কিন্তু, হ্যাঁ দিন, এটা কর্মক্ষমতা নয়। এ এত দিনে করবে একজন পুরুষ আর একজন মহিলা এত দিনে করবে। দুই পক্ষে 16 কেটে দাও, এটা 3 দিয়ে 5 দিয়ে কাটলে 3, এটা 5 দিয়ে কাটলে 4, তাহলে সময়ের অনুপাত হচ্ছে 3:4। তাহলে কর্মক্ষমতার অনুপাত কত? উল্টে যায়, 4:3। অ্যান্সার হবে 4:3, অপশন এ হবে উত্তর। ঠিক আছে? হ্যাঁ স্যার। নেক্সট, একজন ব্যবসায়ী 2 ঘন্টা 30 মিনিটে 50 কিমি দূরত্ব অতিক্রম করে। গড়ে প্রতি ঘন্টায় কত কিমি বেশি গেলে সে 5/6 ঘন্টা কম সময়ে যাত্রা সম্পন্ন করতে পারবে? দেখো প্রথমত তার গতিবেগ কত বের করে নাও। 2.5 ঘন্টায় যাই 50, 2.5 ঘন্টায় 50 যায়, তাহলে 1 ঘন্টায় কত? 2.5 দিয়ে ভাগ করে দাও, 2.5 2 5 মানে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে তার গড় গতিবেগ। এই গতিবেগে 2.5 ঘন্টায় 50 যায়। এখন সময় তার হাতে কত আছে? সময় হচ্ছে ওর কাছে আর 2 ঘন্টা 30 মিনিট নেই। 2 ঘন্টা 30 মিনিট মানে 150 মিনিট, ঠিক আছে? 150 মিনিট নেই, কম লাগবে কত? 5/6 ঘন্টা কম, কম সময় 5/6 ঘন্টা সময় যেতে পারবে। 5/6 এই ঘন্টায় যাবে 25, মানে 125 মিনিটে যাবে, 125 মিনিটে যাবে, তাই তো বোঝাচ্ছে? কম সময়, আচ্ছা 5/6 না স্যার, 1/6 হবে। 1/6 হবে, ওকে। তার মানে 125 মিনিট কম লাগবে। 125 মিনিট কম মানে 25 মিনিটে যেতে হবে, 25 মিনিটে থেকে যেতে হবে বাকিটা। তাহলে গতিবেগ কত হতে হবে? 25 মিনিটে যাই, দেখো 25 মিনিটে 50 যাই, 25 মিনিটে যাই 50, 1 মিনিটে যাবে 5 দিয়ে ভাগ, তাহলে 60 মিনিটে যাবে 60 দিয়ে গুণ। আমারও 120 বেরোচ্ছে স্যার। হুম, ভুল তো হচ্ছে। গড়ে প্রতি ঘন্টায় কত কিমি বেশি গেলে, এখানে ভাষাটা ভুল দেওয়া আছে, ওটা 125ই হতো। ভাষা ভুল, 125 যদি হয় তবুও কি হবে? 25/5, হ্যাঁ 25/5, 25/2, 5 দিয়ে এটা কাটলে 5/12, তার মানে 24 কিলোমিটার প্রতি ঘন্টা। তাও তো আসছে না, 5 কিমি বেশি গেলে হবে না? আসছে না তো, 4 কিমি বেশি দেখাচ্ছে। 25/5, 25/2, 5/12, 60, 24 কিলোমিটার। তাহলে 5 ঘন্টায় তো 125 কিমি পথ যেতে হবে। 5 ঘন্টায় 125 কিমি, না না না, এটা মিনিট গো, এটা তো মিনিট। 5/6 ঘন্টা কম সময়ে যাত্রা সম্পন্ন করতে পারবে, 6 ভাগের মধ্যে 5 ভাগ, চব্বিশ ঘন্টা, 24ই আসছে। আচ্ছা ভুল দেওয়া আছে অঙ্ক, ঠিক আছে? এখানে ভাষাটা ভুল দেওয়া আছে, যে কারণে আসছে না, ছাড়ো।
নেক্সট, একটি লোকাল ট্রেন এবং অপর একটি এক্সপ্রেস ট্রেন একই দিকে সমান্তরাল লাইনে যথাক্রমে 25 এবং 65 কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছিল। প্রথম ট্রেনের ড্রাইভার দেখলো দ্রুতগতির ট্রেনটি তাকে ঠিক 16 সেকেন্ডে অতিক্রম করেছে। তাহলে দ্রুতগতির ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো, প্রথমত দুটি ট্রেন যদি একই দিকে যায় তো আপেক্ষিক গতিবেগ কি হয়? যোগ হয়ে যায়, তাই না? বিয়োগ হয়ে যায়। তার মানে কোন গতিবেগে পার করছে বিয়োগ করে দাও। কোন গতিবেগে পার করছে মানে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, এই গতিবেগে পার করছে। এবার এটা তো গেল কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত? 40 কিলোমিটার। তাহলে 1 সেকেন্ডে কত? আমরা সকলেই জানি 5/18 দিয়ে গুণ করে দিলে 1 সেকেন্ডে পেয়ে যায়। 1 সেকেন্ডে যদি এটা হয় তাহলে 16 সেকেন্ডে কত? 16 দিয়ে। এখানেও তো ঝামেলা আছে। 16 সেকেন্ডে পার করছে। এখানেও তো কাটছে না আমার মনে হচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। কি যে করে। আচ্ছা, একটি লোকাল ট্রেন একই দিকে, হ্যাঁ আগেরটা 4 আসছে। একই দিকে সমান্তরাল লাইনে যথাক্রমে 25 এবং 65 কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছিল। প্রথম ট্রেনের ড্রাইভার দেখলো দ্রুতগতির ট্রেনটি তাকে ঠিক 16 সেকেন্ডে অতিক্রম করলো। মানে 16 সেকেন্ডে যে দূরত্বটা যাবে সেটাই তো তার দৈর্ঘ্য হবে। আর এটা পার করবে তো গতিবেগ কমে যাবে। 65-25 তার মানে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় আসছে। ওকে, 5/18 দিয়ে গুণ, 1 সেকেন্ডে এটা যায় 16 সেকেন্ডে। অপশন তো আসছে না। চল 2 দিয়ে কাটলে 9 আসবে না। এটাও তো দেখছি ভুল দেওয়া আছে, এটা 18 সেকেন্ড। সবাই নয় আসছে। হুম 16 সবাই নয় আসছে। হুম, এটাও কিছু ডেটা ভুল রয়েছে, ঠিক আছে? হিসাব মতো এটা আজকেও হয়। স্যার আজকেও স্যার পরীক্ষাতে এরকম হয়েছে স্যার। তোর পরীক্ষায় একটা তিনটা মিলছেই না। অঙ্ক ভুল ছিল কি? এখানে ডেটা ভুল আছে, ঠিক আছে? ভুল ছিল কি সত্য ছিল তখন তার বিচার করা যাচ্ছিল না, ও, সে হতে মাইন্ডে পারে। আসছিল না। কিন্তু আমার মতে, আমার যতদূর মন বলছে এটাতে ডেটা ভুল দেওয়া আছে বা ভাষা ভুল দেওয়া আছে এটাই। আর এটাতে এটাতে ডেটা অ্যানসার ভুল ভুল দেওয়া আছে, দেওয়া আছে স্যার। আগেরটা ঠিকই আছে 24 এরটা। তাই না? ওটা 24 আসবে না? না 24 আসবে আর 20 আসবে, ডিফারেন্স হবে 4। 4 ডিফারেন্স হবে। ওটা ঠিক আছে, ঠিক আছে মানলাম, কিন্তু এখানে ডেটা ভুল দেওয়া আছে, ঠিক 16 সেকেন্ড এটা ভুল দেওয়া আছে। স্যার ওটা মনে হয় সে মিটারে করতে লাগবে ওই জন্য নাকি? তো মিটারই তো করলাম গো। এই যে 40 5/18 দিয়ে গুণ করা মানে তো মিটার প্রতি সেকেন্ড হয়ে গেল। 1 সেকেন্ডে এত মিটার, 16 সেকেন্ডে কত? 16 দিয়ে গুণ করে দিলাম। কিন্তু নেই, নেই তো কি আর করা যাবে। চলো বেশ, বাদ দাও। নেক্সট, যদি কোনো আসলের 15 মাসের বার্ষিক এত পার্সেন্ট সরল সুদ একই আসলের 8 মাসের বার্ষিক এত পার্সেন্ট হারে সরল সুদ থেকে এত টাকা বেশি হয়, তাহলে আসল কত? ওকে, একটা 15 মাসের 7.5% আর একটা 8 মাসের 12.5%, ঠিক আছে? কত ডিফারেন্স? 32.5। চলো বের করো, এটা বের করা যাবে। ঠিকই আছে, ভাষাও ঠিক আছে। ওকে, তো কোনটা বেশি কোনটা কম? প্রথমটা বেশি বলেছে। ওকে, ধরে নাও x টাকা আসল, এটা 15 মাস বাই 12 দেওয়ার দরকার নেই, কারণ 12 দেবে 7.5 ডিভাইডেড বাই 100। আচ্ছা 12 দিয়েই দাও, মাসকে বছর করে দাও। হ্যাঁ, তো 12 দিয়ে ভাগ করলে বছর হয়। মাইনাস x টাকার 8 মাস 12.5%, তো ডিভাইডেড বাই 100। এটাও 8 মাস দিয়েছি, তো 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে বছর পাবে। এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 32.5। বাস কাটাকাটি করো, অ্যান্সার পাবে। দেখো, এটা 12.5 আছে, 12.5 দিয়ে 100 কাটলে 8 পাই, 8-এর সঙ্গে এই 8 কেটে দাও, তো x/12 থাকবে। আর এদিকে এদিকে 5, এদিকে তো কাটা যাচ্ছে না গো। আচ্ছা বেশ, 75, তো দশমিক তুলে দাও একটা শূন্য, 25 দিয়ে কাটলে 25/5,
এটা 25 দিয়ে কাটলে হয় 40, 5 দিয়ে এটা কাটলে 3, 5 দিয়ে এটা কাটলে 5 8, 3 দিয়ে এটা কাটলে 4, আর যাচ্ছে? আর যাচ্ছে না। তো আমরা পাই 5x ডিভাইডেড বাই 8 4 32 মাইনাস এক্স ডিভাইডেড বাই 12 সমান সমান হচ্ছে 32.5 ঝামেলার। ওকে, 12 32 লসাগু কত হবে? 3 4 96। 4 8 96। ওকে, 96 যদি লসাগু করি এখানে 3 পাবো মানে 15x মাইনাস 12 8 মানে 8x ইকুয়াল টু হচ্ছে 32.5। তার মানে উপরে আমরা পাবো 7x, 7x সমান হচ্ছে 32.5 ইন্টু 96, 7 দিয়ে এটা কাটলে 7 4 28 দশমিক, আচ্ছা 7 দিয়ে যাচ্ছে না, কি হচ্ছে কি বলতো? পরপর তিনটে অঙ্ক ভুল হয় কি করে? কেটেছেন না স্যার, ওটা ভুল কেটে দিয়েছেন। 25 দিয়ে কেটেছেন, 5 দিয়ে দিয়েছেন। 25 দিয়ে 75 কে কাটলে 3 হবে। 25 3 75 এতক্ষণে বলছো? আপনি করছেন তো করছেন, আমি ওই জন্য বলি না কিছু। না, তা আটকে দিতে হতো, যেখানে দেখছো যে আমি ভুল করছি আটকে দিতে হতো। চলো, ওকে, দশমিক তুললাম, তো আমরা এটা একটা শূন্য পেলাম। 25 3 75, 25 4 100 মানে 40, 5 দিয়ে কাটলে 5 3 15, 5 8 40। ঠিক আছে, আর কাটাকাটি যায়? যায় না। ঠিক আছে, তো 9, 3 4 12, হুম, 3 4 12 নিচে। হ্যাঁ 3 দিয়ে, আচ্ছা বেশ, আরও কর, 3 4 12, আর যাচ্ছে না, তাই তো? একদম শিওর? চলো, 3x ডিভাইডেড বাই 8 4 32, 3x বাই 32, 3x বাই 32 তে এসেছিল না আগের বার, মাইনাস x বাই 12 সমান সমান 32.5। ওকে, এখানে 96 লসাগু হবে, 3 মানে হবে 9x, ও আচ্ছা 9x হচ্ছিল এটা, আর 12 8 96, তো 8x সমান সমান হচ্ছে 32.5। তাহলে x এর ভ্যালু হচ্ছে 32.5 ইন্টু 96। বাস, গুণ করো বসে বসে। কত আসছে? 31 20 না কত আসছে? এটা বলো তো, গুণ করলে কত আসছে? স্যার 31 20। 31 20, ঠিক আছে, 31 20 এটা হবে অ্যান্সার। নেক্সট, বলো। 1440 টাকা 3 ভাগে এমনভাবে ঋণ দেওয়া হলো যাতে প্রথম ভাগে 2% হারে 3 বছরের সুদ, দ্বিতীয় ভাগে 3% হারে 4 বছরের সুদ, আর তৃতীয় ভাগে 4% হারে 5 বছরের সুদ সমান সবচেয়ে বেশি এবং কম টাকার মধ্যে পার্থক্য কত? আচ্ছা, এটা একটা নিয়ম রয়েছে। হ্যাঁ, নিয়মটা কি না, এই যে 3টি ভাগ এর অনুপাত যদি বের করতে চাও, তো 1 ডিভাইডেড বাই, ঠিক আছে, কি হয়? 1 ডিভাইডেড বাই প্রথম সুদের হার আর প্রথম যে সময় সেটা গুণ হয়, তো 2 3 6, দ্বিতীয় সুদের হার দ্বিতীয় সময় 12, আর তৃতীয় সুদের হার তৃতীয় সময় মানে হচ্ছে 20। এবার এটাকে সিম্পল করতে গেলে কি করতে হয়? এটা 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে 6, এটা 2 দিয়ে কাটলে 10, কাটতে পারি নিচে নিচে, ঠিক আছে, উপরে উপরে কাটা যায়, নিচে নিচে কাটা যায়। এবার হচ্ছে কি, উপরে সেম যদি থাকে, প্রথমটা বের করব, তখন দ্বিতীয় আর তৃতীয় গুণ করব 60, এটা প্রথম পেয়ে যাব। দ্বিতীয় বের করব, তখন প্রথম আর তৃতীয়টা গুণ করব 30, আর যখন তৃতীয়টা বের করব তখন প্রথম আর দ্বিতীয়টা মানে 18। সবগুলোকে কাটা যায় 6 দিয়ে, তো এটা হবে 6 10, 6 5, 6 3, এই হচ্ছে অনুপাত। প্রথম আর এটা পার্থক্য কত? 7 পার্থক্য রয়েছে। আমাকে বের করতে হবে এই টোটালটা, 15 18, 18 মানে হচ্ছে ওইটা, 18 মানে কি? 18 মানে হচ্ছে 14 44, এই 14 40, এটা 18-র মান। আমাকে 7-এর মান বের করতে হবে, পার্থক্যটা। তাহলে 1-এর মান কত হবে? 1-এর মান হবে 14 40 ডিভাইডেড বাই 18, তাহলে 7-এর মান হবে 7 দিয়ে গুণ। চলো, 18 দিয়ে কাটলে কত হয়? 18 8 144 মানে 80, 8 7 56 মানে 560, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, দুটো টাকার মধ্যে পার্থক্য হচ্ছে এটা, প্রথম আর শেষ, কম আর বেশির মধ্যে পার্থক্য। ক্লিয়ার সবার?
এসব টাইপেরই অঙ্ক পড়ছে স্যার, হুম, এসব টাইপেরই অঙ্ক পড়েছিল একটা। এই ধরনের পড়েছিল একটা। আচ্ছা বেশ, আর অঙ্ক নেই, হ্যাঁ। পড়বে। Main- কালকেও দেখবে খুব বেশি কঠিন আসবে না। স্যার ওই ওঠানোটা শিখেছিল, ওটা কি করে করতে লাগতো? কি ওঠানোটা ভাই? ওই যে প্রথমটা বের করতে, প্রথমটা বাদে বাকি দুইটা গুণ, এটা তো মানে শর্টকাট হলো। ওই মেন বড় সূত্রটা কি ছিল? লসাগু গুণ করবে। হ্যাঁ, এলসিএম করে দিলে এখানে 10 ইনটু 5 ইনটু 3 এটা একেবারে বেরিয়ে যাবে। হ্যাঁ, লসাগু গুণ করবে প্রত্যেকের সঙ্গে, ঠিক আছে? আপনার ঠিক 3-4টা অঙ্ক একদম হুবাহু কমন পড়ে গেছিল। মানে ডেটা দাও। কোশ্চেন মনে পড়ে না, তাই? অঙ্কর কোশ্চেন তো মানে মেন সমস্যা স্যার, জিকে আর অঙ্ক মিক্স করে দিয়েছে কিনা, আরো টাইমটা খেয়ে নিয়েছে ওখানে। চলো। ইংলিশটা